আসুন জেনে নিই রাজনীতি আর নিরাপত্তা নিয়ে আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর একদম সংক্ষেপে। দেখুন, বিবিসি বাংলায় আসা এই খবরগুলো কিন্তু বেশ জরুরি। বাংলাদেশের এখনকার অবস্থা আর এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে এমন কিছু দিক তুলে ধরেছে যা আপনার একদমই মিস করা উচিত না। তো প্রথম বিষয়টা হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবাধিকার বিরোধী অপরাধের মামলা চলছে, মানে ধরুন ব্যাপক হত্যাকাণ্ড বা নির্যাতনের মতো গুরুতর অভিযোগ আর কি, সেটার শেষ সাক্ষীর সাক্ষ্য নেওয়া কিন্তু শেষ হয়েছে। তদন্তকারী অফিসার কি বলেছেন জানেন? তিনি বলছেন জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের সময় দেশের অনেক জেলায় হত্যাকাণ্ড হয়েছে আর বহু জেলায় আন্দোলনকারীদের ওপর মারাত্মক অস্ত্র ব্যবহার করা হয়েছে। আর শুনুন, এই মামলায় পুলিশের সাবেক প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছেন, মানে তিনি এখন রাষ্ট্রপক্ষের হয়ে সাক্ষ্য দিচ্ছেন। শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আরও দুটো মামলা চলছে। আচ্ছা, দ্বিতীয় খবরটা হলো পাকিস্তানি তালেবান, মানে টিটিপি, পাকিস্তানের একটা সশস্ত্র জঙ্গি গোষ্ঠী। এদের হয়ে লড়তে গিয়ে নাকি সম্প্রতি অন্তত দুজন বাংলাদেশি তরুণ মারা গেছেন। বেশ উদ্বেগজনক ব্যাপার, তাই না? পাকিস্তানি গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে টিটিপির সাথে জড়িত সন্দেহে জুলাই মাসে বাংলাদেশে দুজনকে আটকও করা হয়েছে। পুলিশ যা বলছে, ইমরান হায়দার নামে এক ইঞ্জিনিয়ার নাকি বাংলাদেশ থেকে টিটিপির জন্য লোক সংগ্রহ করছেন, আর এরা সৌদি আরব বা দুবাই হয়ে আফগানিস্তান বা পাকিস্তানে পাড়ি জমাচ্ছে। আর সবশেষে গাজার পরিস্থিতি দেখুন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মিলে গাজার জন্য ২০ দফার একটা শান্তি পরিকল্পনায় রাজি হয়েছেন। যদিও গাজায় ইসরায়েলি হামলা কিন্তু থামেনি। এই পরিকল্পনায় কি আছে? বলা হয়েছে এখনই যুদ্ধবিরতি হবে, জিম্মি আর বন্দি বিনিময় হবে, আর গাজা শাসনে হামাসকে, মানে গাজার ক্ষমতাচ্যুত শাসক গোষ্ঠীকে রাখা হবে না। হামাসকে এটা মেনে নেওয়ার জন্য একটা সময়সীমাও দেওয়া হয়েছে। না মানলে মার্কিন সমর্থনে ইসরায়েলি অভিযান চলবে বলে জানানো হয়েছে। এই ছিল আজকের মতো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিচার, টিটিপিতে বাংলাদেশিদের যোগদান আর গাজা সংকট নিয়ে মূল আপডেটগুলো। আজকের আলোচনার জন্য আমাদের হাতে বেশ কিছু ইন্টারেস্টিং সোর্স জমা হয়েছে। বিবিসি বাংলা আছে, আন্তর্জাতিক খবর, স্বাস্থ্য গবেষণা, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু দারুণ গল্প আছে। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, খেলা, স্বাস্থ্য, সব মিলে তথ্যের একটা বেশ ভালো মিশ্রণ। আমাদের কাজ হবে এই সোর্সগুলো থেকে মূল নির্যাসটা বের করে আনা। শুধু ঘটনা বলা না, বরং চেষ্টা থাকবে সেগুলোর ভেতরে যোগসূত্র, প্রেক্ষাপট, তাৎপর্য এগুলো তুলে ধরার, যাতে পুরো ছবিটা আরেকটু পরিষ্কার হয়। চলুন শুরু করা যাক আজকের এই তথ্যানুসন্ধান। ঠিক, আজকের আলোচনা জুড়ে আমরা চেষ্টা করব বিভিন্ন ঘটনার গভীরে যেতে। দেখব আপাতদৃষ্টিতে হয়তো মনে হচ্ছে আলাদা, কিন্তু ঘটনাগুলো কিভাবে একে অপরের সাথে যুক্ত, অথবা একটা ঘটনাকে কত দিক থেকে দেখা যায়। শুধু কি ঘটেছে তা নয়, কেন ঘটেছে বা এর প্রভাব কি হতে পারে সেটাও বোঝার চেষ্টা করব আর কি। তাহলে শুরু করা যাক বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি দিয়েই। একটা বড় খবর তো অবশ্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধীর মামলার বিচার কাজ। এর সর্বশেষ অবস্থাটা কি? হ্যাঁ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, যেটা এই ধরনের গুরুতর অপরাধের বিচার করে, সেখানে মামলার শেষ সাক্ষী যিনি ছিলেন তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আচ্ছা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাস জানাচ্ছে, তিনি সাক্ষ্যে বলেছেন যে গত জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের সময় দেশের ৪১টা জেলার প্রায় ৪৩৮টা জায়গায় হত্যাকাণ্ড ঘটেছিল, আর ৫০টারও বেশি জেলায় আন্দোলনকারীদের ওপর মারাত্মক অস্ত্র ব্যবহার করা হয়েছে, এরকম অভিযোগ আনা হয়েছে। এটা অবশ্য রাষ্ট্রপক্ষের ভাষ্য। এই মামলায় তো শেখ হাসিনা একা নন, সম্ভবত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আর পুলিশ প্রধানও ছিলেন। একদম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দুজনই অভিযুক্ত ছিলেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ মোড় হচ্ছে, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি পরে রাজসাক্ষী হয়েছেন। ওহ, তাই নাকি? হ্যাঁ, তিনি নিজের দায় স্বীকার করে মামলার অন্য যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন, আর ট্রাইব্যুনাল তার আবেদনটা মঞ্জুর করে সাক্ষ্য নিয়েছেও। আচ্ছা আচ্ছা। এই মামলাটা ছাড়াও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটো মামলা চলছে। একটা হচ্ছে গুম খুনের অভিযোগে, আর একটা ২০১৩ সালে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছিল, হেফাজতে ইসলামের সমাবেশে কিলিংসের অভিযোগে।
তো এই বিচার প্রক্রিয়াগুলো দেশের রাজনৈতিক পালাবদলের পর একটা বেশ গুরুত্বপূর্ণ অধ্যায় বলাই যায়। এই বিচারিক প্রক্রিয়ার পাশেই কিন্তু রাজনৈতিক অঙ্গনের নতুন দল গঠনের একটা ব্যাপারও চলছে। নির্বাচন কমিশন দুটো নতুন দলকে নিবন্ধন দিল সম্প্রতি, তাই না? ঠিক, জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি আর বাংলাদেশ জাতীয় লীগ এই দুটো দলকে ইসি নিবন্ধন ফাইনাল করেছে। এনসিপিটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, কারণ এটাকে তো সাম্প্রতিক গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের একটা উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। হ্যাঁ। যদিও নিবন্ধন ফাইনাল হয়েছে, প্রতীক এখনও ঠিক হয়নি ওদের। ওরা শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু ইসি বলছে ওটা নাকি তাদের প্রতীকের তালিকায় নেই। তার মানে আরও কিছু দল লাইনে আছে নিবন্ধনের জন্য। হ্যাঁ, আরও 3টে দল আছে, বাংলাদেশ আমজনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি আর জাসদ শাহজাহান সিরাজ। এদের আবেদনটা আরও রিভিউ করার জন্য রাখা হয়েছে, আর 9টা দলের আবেদন এখন তদন্ত চলছে। অনেক আবেদন পড়েছিল মনে হয়। ওহ, অনেক। শুরুতে 143টা দল আবেদন করেছিল, সেখান থেকে প্রাইমারি সিলেকশনে টেকে 22টা। মানে বোঝাই যাচ্ছে নতুন দল গড়ার একটা বেশ বড় আগ্রহ তৈরি হয়েছে দেশে। এদিকে সিলেটে একটা লোকাল খবর দেখলাম, বেশ মানে একটু অন্যরকম। সিলেট মেট্রোপলিটন পুলিশের একটা নির্দেশনা নিয়ে কথা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করা নিয়ে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটা ভেতনের মিটিংয়ের পর একটা চিঠি ইস্যু করা হয়। বিবিসি বাংলা ওই চিঠিটা দেখেছে। সেখানে থানাগুলোকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে যাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, মানে আওয়ামী লীগ আর তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, তাদের যেন প্রকাশ্যে ঘোরাফেরা করতে না দেওয়া হয়। আচ্ছা। আর ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, চিঠিতে নাকি বলা হয়েছে প্রত্যেক থানাকে প্রতিদিন 15 জন পুলিশ সদস্য দিয়ে অভিযান চালিয়ে, মানে ধরুন মাদক কারবারি বা চোরাচালানকারী সহ 13 জন ধরতে হবে, আর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অন্তত 2 জনকে আটক করতে হবে। এই সংখ্যাটা নিয়েই প্রশ্ন উঠেছে। 13 জন সাধারণ অপরাধী আর 2 জন রাজনীতিক কর্মী, এভাবে সংখ্যা ঠিক করে দেওয়া, এটা তো একটু অদ্ভুত লাগছে। পুলিশ কি বলছে? সিলেট মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, তিনি বিবিসি বাংলাকে বলেছেন যে ওই সংখ্যাটা মানে 13 আর 2, ওটা নাকি জাস্ট একটা উদাহরণ হিসেবে দেওয়া হয়েছিল, কোনো বাধ্যবাধকতা নয়। তবে এই ধরনের নির্দেশনা, বিশেষ করে সংখ্যা উল্লেখ করে আটকের কথা বলা, এটা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে যে এটা কি রুটিন কাজ নাকি এর পেছনে অন্য কোনো মোটিভ আছে। রাজনৈতিক অঙ্গনের আরেকটা খবর হচ্ছে জামায়াত ইসলামীর কর্মসূচি ঘোষণা। তারা ঠিক কি চাইছে? জামায়াত ইসলামী 5 দফা দাবিতে 12 দিনের কর্মসূচি দিয়েছে। তাদের মেইন দাবিগুলো হলো জুলাই সনদ, মানে যেটা ছাত্র জনতার আন্দোলনের পর ক্ষমতা হস্তান্তরের একটা রূপরেখা ছিল, সেই সনদের ভিত্তিতে নির্বাচন করা। আচ্ছা। তারপর আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেম চালু করা, যেখানে দলগুলো ভোটের পার্সেন্টেজ অনুযায়ী সিট পায়। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, আর জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের সময়কার ঘটনার বিচার এবং আওয়ামী লীগ সরকারের সাথে থাকা 14 দলেরও বিচার। তাদের কর্মসূচির মধ্যে আছে গণসংযোগ, গণমিছিল, ডিসিদের কাছে স্মারকলিপি দেওয়া, এই ধরনের ব্যাপারগুলো। এই দাবিগুলো আসলে বর্তমান পরিস্থিতিতে তাদের পলিটিক্যাল পজিশনটা ক্লিয়ার করে। আচ্ছা, দেশের ভেতরের এই ঘটনাগুলোর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তো বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হচ্ছে, বিশেষ করে গাজা পরিস্থিতি নিয়ে। প্রেসিডেন্ট ট্রাম্প আর নেতানিয়াহুর মধ্যে একটা নতুন শান্তি পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, হোয়াইট হাউস থেকে একটা 20 দফা প্রস্তাবের কথা জানা গেছে। এর মূল পয়েন্টগুলো হচ্ছে ইমিডিয়েটলি গাজায় সব রকম মিলিটারি অপারেশন বন্ধ করা, চুক্তি হওয়ার 72 ঘণ্টার মধ্যে হামাসের হাতে থাকা জীবিত 20 জন ইসরায়েলি জিম্মি আর 2 ডজনের বেশি মৃতদেহ হস্তান্তর করতে হবে। বিনিময়ে ইসরায়েলের জেলে থাকা শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রস্তাবে বলা হয়েছে গাজায় হামাসের শাসনের অবসান ঘটাতে হবে। তাহলে গাজার ভবিষ্যৎ শাসন সেটা কার হাতে যাবে? প্রস্তাব অনুযায়ী গাজা চালাবার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটা টেকনোক্র্যাট মানে অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি গঠন করা হবে। আর পুরো শান্তি প্রক্রিয়াটা দেখভালের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে একটা বোর্ড অফ পিস গঠনের কথাও আছে। ইন্টারেস্টিং। প্রস্তাবে সরাসরি না বললেও কার্যত ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের একটা পথ খোলা রাখার ইঙ্গিত আছে এতে। কিন্তু একদিকে এই শান্তির প্রস্তাব, অন্যদিকে তো হামলাও চলছে শুনছি। নেতানিয়াহু বলছেন হামাস না মানলে অভিযান চলবে,
ট্রাম্পও নাকি সমর্থন দেবেন। বিষয়টা বেশ জটিল লাগছে। পরিস্থিতি আসলেই খুব জটিল। একদিকে আলোচনার চেষ্টা চলছে, অন্যদিকে কিন্তু গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। মঙ্গলবার সকালেও গাজা সিটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ও, ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা আগের দিন নাকি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। এয়ারফোর্স ১৬০টার বেশি জায়গায় অ্যাটাক করেছে। নেতানিয়াহু আবার ওয়াশিংটন সফরের পর বলেছেন, হামাস যদি এই প্রস্তাব রিজেক্ট করে তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে ফুল সাপোর্ট দেবেন বলে কথা দিয়েছেন। এই প্রস্তাব নিয়ে বাকিদের রিয়াকশন কি? হামাস কি বলছে? ফিলিস্তিনি একটা সোর্স বিবিসিকে বলেছে প্রস্তাবটা হামাস অফিসিয়ালদের কাছে পৌঁছেছে। ব্রিটেন, ইউরোপিয়ান কাউন্সিল, ফ্রান্স এরা সবাই প্রস্তাবটাকে ওয়েলকাম জানিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এটাকে আন্তরিক বলেছে। আচ্ছা, তবে হামাসের আনুষ্ঠানিক বক্তব্য হল তারা প্রস্তাবটা রিভিউ করছে, কিন্তু তাদের যে মেন দাবিগুলো সেগুলো আগের মতোই আছে। ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা করতে হবে আর গাজা থেকে সব ইসরায়েলি সোলজারকে কমপ্লিটলি উইথড্র করতে হবে। এই দাবি পুরো না হলে তারা প্রস্তাবে রাজি হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। মানে ডিপ্লোমেসি আর মিলিটারি অ্যাকশন দুটোই একসাথেই চলছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামেও তো একটা উত্তেজনার খবর পেলাম। খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার পর এখন কি অবস্থা? গুইমারা সিচুয়েশনটা এখনও বেশ থমথমে। ওখানে ১৪৪ ধারা জারি আছে, মানে জনসমাবেশ করা যাবে না। জেলা প্রশাসন সহিংসতার ঘটনা তদন্ত করার জন্য ৫ সদস্যের একটা কমিটি করেছে বলে জানিয়েছে। আচ্ছা, ডিসি নিজে এফেক্টেড এলাকা ভিজিট করেছেন, তবে কমিটিতে কারা আছেন সেটা এখনও ক্লিয়ারলি বলা হয়নি। শহরে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মনে হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও একটু সময় লাগবে। আন্তর্জাতিক খবরের মধ্যে ইন্দোনেশিয়া থেকে একটা খুব দুঃখজনক দুর্ঘটনার খবর এসেছে। একটা স্কুল বিল্ডিং ধসে পড়েছে। হ্যাঁ, পূর্ব জাভাতে একটা মাদ্রাসায় সোমবার এই দুর্ঘটনাটা ঘটেছে। একটা কনস্ট্রাকশন চলছিল যে দোতলা বিল্ডিংয়ে, সেটা ধসে পড়ে ৩ জন ছাত্র মারা গেছে। প্রায় ৯৯ জনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা বেশ সিরিয়াস। ও মাই গড! আরও ৩৮ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদের মধ্যে অনেক কিশোরও আছে যারা বিল্ডিংটা ধসের সময় নামাজের জন্য জড়ো হয়েছিল। কি সাংঘাতিক! প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিল্ডিংটার ফাউন্ডেশন দুর্বল ছিল আর নতুন যে 2টো ফ্লোর বানানো হচ্ছিল সেটার ভার নিতে পারেনি। উদ্ধার কাজ চলছে, কিন্তু ধ্বংসস্তূপের জন্য কাজটা বেশ কঠিন হয়ে পড়েছে। খুবই দুঃখজনক, মর্মান্তিক একটা ঘটনা। আরেকটা বেশ চিন্তার খবর হলো, বাংলাদেশের তরুণদের পাকিস্তান তালেবান বা টিটিপিতে যোগ দেওয়ার যে প্রবণতা, এ বিষয়ে কি তথ্য পাওয়া যাচ্ছে? খবরটা আসলে বেশ কিছুদিন ধরেই আসছে। গত ৬ মাসে ২ জন বাংলাদেশি তরুণ টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে পাকিস্তানে মারা গেছেন বলে জানা গেছে। একজন সম্প্রতি ফাইসাল নামে, বাড়ি মাদারীপুর, আরেকজন গত এপ্রিলে আহমেদ জুবের উত্তর ওয়াজিরিস্তানে মারা যান। বলেন কি? শুধু তাই নয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে কিন্তু গত জুলাই মাসে টিটিপির সাথে জড়িত সন্দেহে 2 জন সন্দেহভাজনকে বাংলাদেশ থেকেও অ্যারেস্ট করেছে পুলিশ। কিন্তু এরা যাচ্ছে কিভাবে? কোনো নেটওয়ার্ক কি কাজ করছে? ঢাকার পুলিশ সোর্স আর যারা জঙ্গি তৎপরতা নিয়ে কাজ করেন সেই বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশ থেকে টিটিপির জন্য লোক রিক্রুট করার একটা প্রসেস অ্যাক্টিভ আছে। ইঞ্জিনিয়ার ইমরান হায়দার নামে একজনের নাম উঠে আসছে এই নেটওয়ার্কের লিডার হিসাবে। আচ্ছা, জুলাই মাসের পুলিশের যে মামলাটা হয়েছে তার এজাহারেও এই তথ্যটা আছে। যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে রিক্রুট হওয়া তরুণরা সাধারণত সৌদি আরব বা দুবাই হয়ে আফগানিস্তান বা পাকিস্তানে যায়। এর সাথে কি দেশের ভেতরে অন্য কোনো জঙ্গি গ্রুপের কানেকশন আছে? ধারণা করা হচ্ছে বাংলাদেশে সক্রিয় যে জামাতুল আনসার ফিল হিন্দাল শর্কিয়া নামে সংগঠনটা আছে সেটার সাথে যোগসূত্র থাকতে পারে। পুলিশ আর গবেষকরা মনে করছেন এই সংগঠনটার আল কায়দার সাথে যোগাযোগ আছে, আবার আল কায়দার সাথে টিটিপির সম্পর্ক আছে। ও, তাহলে একটা চেইন আছে। হ্যাঁ, একটা ইনডিরেক্ট কানেকশন থাকতে পারে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা যে ইনফরমেশন দিয়েছিল, যার ভিত্তিতে জুলাই মাসে 2 জনকে ধরা সম্ভব হলো, সেটাও কিন্তু এই আন্তদেশীয় নেটওয়ার্কের দিকে ইঙ্গিত করে। এটা নিঃসন্দেহে একটা সিরিয়াস সিকিউরিটি কনসার্ন। এবার একটু খেলার মাঠের বাইরের আলোচনা করা যাক। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে নিয়ে তো বেশ বিতর্ক চলছে। ঠিক কি নিয়ে হচ্ছে ব্যাপারটা? বিতর্কের শুরুটা আসলে হয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাকিবের করা একটা ফেসবুক পোস্ট থেকে। এরপর যিনি অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি এর অত্যন্ত কড়া সমালোচনা করেন।
তিনি একটা প্রাইভেট টিভি চ্যানেলে ইন্টারভিউতে একরকম ইঙ্গিত দেন যে সাকিব আল হাসান যাতে আর বাংলাদেশের জার্সি পরতে না পারেন সেই রকম একটা নির্দেশনা দেয়া হতে পারে। শুধু একটা শুভেচ্ছা বার্তার জন্য এত বড় স্টেপ, নাকি এর পেছনে আরও কিছু আছে? উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে সাকিবের বিরুদ্ধে আরও কিছু বেশ গুরুত্বপূর্ণ অভিযোগ এনেছেন। যেমন জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান হল সেই সময় সাকিব নাকি চুপ ছিলেন, তিনি খুনিদের সাপোর্ট দিয়েছেন, এমনকি শেয়ার বাজার কেলেঙ্কারি, মানি লন্ডারিং মানে অর্থ পাচার, ফিনান্সিয়াল ফ্রড বা আর্থিক প্রতারণা এই ধরনের অভিযোগও তুলেছেন। এগুলো তো খুবই সিরিয়াস অভিযোগ। সাকিবও তো এর একটা উত্তর দিয়েছেন ফেসবুকে, আর এর আগেও তো তাকে একবার দেশে ফিরতে দেয়া হয়নি। হ্যাঁ, সাকিব ফেসবুকে উত্তরে লিখেছেন যে ফাইনালি কেউ একজন স্বীকার করল কার নির্দেশে তিনি খেলতে পারছেন না। এটা আসলে আগের একটা ঘটনার কন্টিনিউয়েশন। গত সেপ্টেম্বরে সাকিব তো চেয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে তার ফেয়ারওয়েল টেস্ট ম্যাচটা খেলতে। হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু তখন নিরাপত্তা ঝুঁকির কথা বলে আর সরকারের পারমিশন না মেলায় তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি। তখন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিলেন যে খেলোয়াড় সাকিবের সিকিউরিটি দেওয়া গেলেও ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি সাকিবের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ তার মুখে নিরাপত্তা দেওয়া পসিবল না। ও আচ্ছা। তখন সাকিবকে দুবাই থেকে ইউএসএ ফিরে যেতে হয়েছিল। তো উপদেষ্টার এই সাম্প্রতিক ফেসবুক পোস্টটা যেন সেই ঘটনাটাই আবার মনে করিয়ে দিল যে তাকে ফিরতে না দেওয়ার পেছনে একটা ভূমিকা ছিল। তার মানে সাকিবের জাতীয় দলে ফেরাটা এখন বেশ অনিশ্চিত। অগাস্ট আন্দোলনের সময়কার ঘটনায় হত্যা মামলা আছে, আবার দুধেরও মামলা রয়েছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলেছেন তারা এখনও কোনো অফিসিয়াল ইনস্ট্রাকশন পাননি, তবে উপদেষ্টার বক্তব্য আর ওভারঅল সিচুয়েশন দেখে মনে হচ্ছে সাকিবের জন্য জাতীয় দলের দরজা আপাতত বন্ধ। একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের কেরিয়ার এভাবে পলিটিক্যাল কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়াটা অবশ্যই দুঃখজনক। এবার একটু প্রসঙ্গ বদলাই, ইতিহাসের দিকে যাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা প্রায় অবিশ্বাস্য ঘটনা, জাপানের কোকুরা শহর নাকি দুবার অ্যাটম বোমার অ্যাটাক থেকে বেঁচে গিয়েছিল। ব্যাপারটা কি? হ্যাঁ, ঘটনাটা সত্যি অদ্ভুত। কুকুরা শহর, যেটা এখন কিতাকিউশু শহরের অংশ, সেটা ছিল হিরোশিমার পরে আমেরিকার অ্যাটম বোমার সেকেন্ড মেইন টার্গেট। কারণটা হলো কুকুরা ছিল জাপানের অন্যতম প্রধান অস্ত্রাগার, অস্ত্র তৈরির কারখানা। আচ্ছা। প্ল্যান ছিল 6ই আগস্ট 1945-এ যদি কোনো কারণে হিরোশিমায় বোমা ফেলা না যায় তাহলে কোকুরাতে ফেলা হবে প্রথম বোমাটা, লিটল বয়। তো সেদিন হিরোশিমায় ফেলা সম্ভব হওয়ায় কোকুরা প্রথমবার বেঁচে যায়। আর দ্বিতীয়বার নাগাসাকিতে যে বোমাটা ফেলা হয়েছিল, ফ্যাটম্যান, সেটাও কি কুকুরার জন্যই ছিল? একদম। 9ই আগস্টের ফ্যাটম্যান বোমাটার আসল টার্গেট ছিল কুকুরা, কিন্তু সেদিনও ভাগ্য কুকুরার সাথে ছিল। আমেরিকার যে বোমারু বিমান বক্সকার, সেটা যখন কুকুরার আকাশে পৌঁছায় তখন পুরো শহরটা ঘন মেঘ আর ধোঁয়ায় ঢাকা। মেঘ আর ধোঁয়া কোত্থেকে এলো? আগের দিন পাশের শহর ইয়াওয়াতাতে বোমা হামলা হয়েছিল, তার আগুন থেকে ধোঁয়া আসছিল। আবার কেউ কেউ মনে করেন কোকুরার অস্ত্র কারখানার শ্রমিকরা ইচ্ছে করেই কয়লা পুড়িয়ে ধোঁয়ার স্ক্রিন তৈরি করেছিল শহরটাকে বাঁচানোর জন্য। তার মানে পাইলট টার্গেট দেখতে পাননি? একদম। নিয়ম ছিল চোখে না দেখে বোমা ফেলা যাবে না। পাইলট মেজর চার্লস সুইনি কয়েকবার চক্কর দিলেন, কিন্তু টার্গেট দেখা গেল না। ওদিকে প্লেনের ফিউয়েলও কমে আসছিল। ওহ। তাই বাধ্য হয়ে তিনি অল্টারনেটিভ টার্গেট নাগাসাকির দিকে রওনা দেন। সেখানে মেঘের ফাঁক দিয়ে টার্গেট দেখতে পেয়ে বোমাটা ফেলেন। এভাবেই কুকুরা দ্বিতীয়বারের মতো অ্যাটমিক ডিস্ট্রাকশন থেকে বেঁচে যায়। দারুণ ঘটনা তো। এই ঘটনা থেকেই জাপানি ভাষা একটা প্রবাদ চালু হয়ে গেছে, কুকুরার ভাগ্য বা কুকুরাজ লাক, মানে হলো অল্পের জন্য সাংঘাতিক বিপদ থেকে বেঁচে যাওয়া। তার মানে নাগাসাকির লিস্টে পরে ঢুকেছিল? কিয়োতোকে বাদ দেওয়া হয়েছিল কেন? হ্যাঁ, নাগাসাকি পরে অ্যাড হয়। প্রথমেই কিয়োতো ছিল একটা পোটেনশিয়াল টার্গেট, কিন্তু তখনকার মার্কিন যুদ্ধমন্ত্রী হেনরি স্টিমসন প্রেসিডেন্ট রুমেনকে কনভিন্স করেন যে কিয়োতো জাপানের পুরনো রাজধানী, বিরাট কালচারাল সেন্টার, ওটাকে ধ্বংস করলে যুদ্ধের পর জাপানের সাথে রিলেশন নর্মাল করা খুব ডিফিকাল্ট হবে। আচ্ছা। অনেকে বলেন স্টিমসনের নাকি পার্সোনাল কানেকশনও ছিল, তিনি কিয়োটোতে হানিমুন করেছিলেন। তো কিয়োটোকে বাদ দিয়ে নাগাসাকিকে অ্যাড করা হয়। আর কোকুরা, মানে এখনকার কিতাকিউশু, তারা কিন্তু পরে একটা পরিবেশবান্ধব শহর হিসাবে পরিচিতি পেয়েছে। নাগাসাকির সাথে তাদের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কও আছে। ওখানে নাগাসাকির বোমার স্মরণে মনিউমেন্টও আছে। ইতিহাস মাঝে মাঝে সত্যিই কল্পনার চেয়েও অদ্ভুত হয়। সত্যি তাই। আচ্ছা, এবার একদম শেষ পর্বে আসি, একটু স্বাস্থ্য নিয়ে কথা বলি। ওজন কমানোর একটা কমন প্রবলেম হলো ওয়েট লসের সাথে সাথে মাসেলও লস হয়। এটা কেন হয় আর এটা এড়ানোর উপায় কি? হ্যাঁ, এটা একটা খুব কমন সমস্যা।
যখন আমরা ওজন কমানোর জন্য ক্যালোরি কম খাই তখন শরীরে একটা ক্যালোরি ডেফিসিট তৈরি হয়। শরীর তখন এনার্জির জন্য জমে থাকা ফ্যাট বার্ন করতে শুরু করে, যেটা আমরা চাই। কিন্তু শরীরে ক্যালোরি ডেফিসিটকে একরকম ইমার্জেন্সি সিগন্যাল হিসাবে দেখে আর এনার্জি কনজার্ভ করার চেষ্টা করে। যেহেতু মাসল বা পেশি এমন একটা টিস্যু যেটা রেস্ট নেওয়ার সময়ও ক্যালোরি বার্ন করে, বেসাল মেটাবলিক রেট, তাই শরীর এনার্জি বাঁচানোর জন্য ফ্যাটের পাশাপাশি মাসল ব্রেকডাউন করতেও শুরু করে। পেশি কমে গেলে অসুবিধাটা কি? পেশি কমে গেলে কয়েকটা সমস্যা হয়। প্রথমত, মেটাবলিজম মানে শরীরের ক্যালোরি পোড়ানোর হার সেটা স্লো হয়ে যায়, ফলে ওজন কমানো বা কমানো ওজন ধরে রাখা আরও কঠিন হয়ে পড়ে। আচ্ছা। দ্বিতীয়ত, ফিজিক্যাল স্ট্রেংথ, স্ট্যামিনা এগুলো কমে যায়। দৈনন্দিন কাজ করতে ক্লান্তি লাগতে পারে, আর লং টার্মে এটা হেলথের জন্য ভালো না, কারণ মাসল লস হলে ইনসুলিন সেন্সিটিভিটি কমে যেতে পারে, হাড় দুর্বল হতে পারে, এরকম ঝুঁকিও বাড়ে। তাহলে ওজন কমানোর সময় মাসল বাঁচানোর বা ধরে রাখার উপায় কি? কয়েকটা জিনিস খেয়াল রাখলে এটা করা সম্ভব। যেমন? প্রতি কেজি বডি ওয়েটের জন্য ডেইলি 30 থেকে 40 মিলিলিটার পানি খাওয়া জরুরি। আচ্ছা। দ্বিতীয়ত, যথেষ্ট প্রোটিন খেতে হবে। প্রোটিন তো মাসল বিল্ড করার মেন ব্লক। ওজন কমানোর সময় যখন শরীর মাসল ভাঙতে চায়, তখন যদি যথেষ্ট প্রোটিন সাপ্লাই থাকে তাহলে সেই ভাঙনটা আটকানো যায়, এমনকি মাসল বিল্ডও হতে পারে। কতটা প্রোটিন? ইন্টারন্যাশনাল সোসাইটি অফ স্পোর্টস নিউট্রিশন বলছে অ্যাডাল্টসদের জন্য ডেইলি প্রতি কেজি বডি ওয়েটের জন্য 1.4 থেকে 2 গ্রাম প্রোটিন খাওয়া উচিত। মানে খাবারে প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে। প্রতি বেলার খাবারে অন্তত 1/3 প্রোটিন রাখা ভালো। তৃতীয়ত, ক্যালোরি ডেফিসিট যেন খুব বেশি না হয়। মানে তাড়াহুড়ো করে ওজন কমানোর জন্য যদি প্রতিদিন খুব বেশি ক্যালোরি কাট করা হয়, ধরুন 500 ক্যালোরির বেশি, তাহলে শরীর খুব দ্রুত মাসল ভাঙতে শুরু করে। তাই একটা মডারেট ডেফিসিট রেখে মহিলাদের জন্য 300, পুরুষদের জন্য 500 ক্যালোরি দিয়ে শুরু করা যেতে পারে। ধীরে ধীরে ওজন কমানো ভালো। আর ব্যায়াম? হ্যাঁ। চতুর্থত, স্ট্রেংথ ট্রেনিং বা ওয়েট লিফটিং করতে হবে। এটা মাসল ধরে রাখার অন্যতম সেরা উপায়। রেগুলার স্ট্রেংথ ট্রেনিং করলে শরীর মাসল ধরে রাখতে বা বাড়াতে বাধ্য হয়, আর ফ্যাট কমানোর দিকে বেশি ফোকাস করে। ঠিক। আর লাস্টলি, পঞ্চমত, মেন্টাল স্ট্রেস কন্ট্রোলে রাখা। ওজন কমানোর প্রসেসটা যেন একটা মানসিক টর্চার না হয়ে দাঁড়ায়। রিয়েলিস্টিক গোল সেট করা আর ধৈর্য রাখাটা খুব জরুরি। পেশি ধরে রাখার লং টার্ম সুবিধা কি? শুধু ওজন কমানোর সময় কি এটা ইম্পর্ট্যান্ট? না, শুধু ওজন কমানোর সময় না, সুস্থ জীবনের জন্য সবসময় মাসল মেনটেন করাটা খুব জরুরি। স্ট্রং মাসল মেটাবলিজমকে অ্যাক্টিভ রাখে, যেটা ওয়েট কন্ট্রোলে হেল্প করে। এটা বয়স বাড়ার সাথে সাথে যে রোগগুলো আসে, যেমন টাইপ 2 ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্টের রোগ, এগুলোর রিস্ক কমায়। ও আচ্ছা। এমনকি মাসল থেকে আইরিসিন নামে এক ধরনের হরমোন বেরোয়, যেটা ব্রেইন ফাংশন বাড়াতে হেল্প করে, আর অ্যালজাইমার বা পার্কিনসন্সের মতো নিউরোলজিক্যাল ডিজিজের রিস্কও কমাতে পারে বলে কিছু রিসার্চে দেখা গেছে। দারুণ তো। এক কথায় বলতে গেলে মাসল শুধু শক্তি বা দেখতে ভালো লাগার ব্যাপার না, এটা সুস্থভাবে বেঁচে থাকার আর বুড়ো বয়সও অ্যাক্টিভ থাকার একটা অন্যতম চাবিকাঠি। দারুণ। আজকের আলোচনাটা সত্যিই অনেক দিকে গেল। বাংলাদেশের রাজনৈতিক পালাবদল, তার বিচারিক দিক, আন্তর্জাতিক সংঘাত আর শান্তির চেষ্টা, ইতিহাসের চমকপ্রদ ঘটনা, ক্রিকেট তারকার বিতর্ক থেকে শুরু করে শরীরকে ফিট রাখার বিজ্ঞানসম্মত উপায়, অনেক কিছুই উঠে এলো। হ্যাঁ, এই যে বিভিন্ন প্রসঙ্গ, এগুলোর মধ্যে দিয়ে আসলে আমরা পরিবর্তন, টিকে থাকা, আবার সংঘাত আর সমঝোতা এর নানা রূপ দেখলাম। প্রত্যেকটা ঘটনাই আমাদের চারপাশের দুনিয়াকে আর হয়তো নিজেদেরও একটু অন্যভাবে বুঝতে হেল্প করে। তথ্যের এই গভীরে ডুব দিলে সবসময় নতুন কিছু শেখার থাকে, তাই না? একদম। আজকের এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে দিতে চাই। আমরা দেখলাম বিভিন্ন ক্ষেত্রে, রাজনীতিতে, আন্তর্জাতিক সম্পর্কে, এমনকি ব্যক্তিগত শাস্ত্রের ক্ষেত্রেও সব জায়গাতেই চ্যালেঞ্জ আর স্থিতিশীলতার একটা লড়াই চলছে। আপনাদের কি মনে হয়, একটা দীর্ঘস্থায়ী শান্তি বা স্থিতিশীলতা অর্জন করতে, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন, বিশ্বমঞ্চে, দেশের ভেতরে বা নিজের জীবনেও, সবচেয়ে অপরিহার্য বা জরুরি উপাদান কোনটা, এই ভাবনাটা নিয়েই শেষ করছি আজকের আলোচনা।